করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, ভ্যাকসিন পেয়ে কাটছে শঙ্কা। মনের একটা সান্ত্বনা হচ্ছে যে না ভ্যাকসিন নিয়েছি, এখন হয়তো নিরাপদ থাকবো। খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের জন্য অ্যাভেলেবল হচ্ছে ভ্যাকসিন। এই মুহূর্তে ভ্যাকসিন নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। খুব শৃঙ্খলাভাবে দিচ্ছে রাজশাহী। সারা দেশে আরও 210 জনের মৃত্যু, গ্রামে সংক্রমণের প্রভাব, শহরের হাসপাতালে সংকট আইসিইউ অক্সিজেনের। আইসিইউ তো এখানে বেড খালি নেই, বেডের রোগী এবং নিচে রোগী। বেডের অভাবে শয্যা সংকটের কারণে অনেককে আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারছি না। বিধিনিষেধ তুলে নেয়ার আগেই ফেরিতে মানুষের চাপ, মধ্যরাতে শুরু বাস চলাচল, লঞ্চ চলবে কাল থেকে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী, অর্ধেকই যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার। নির্মাণাধীন ভবনই কারণ, দক্ষিণের মেয়রের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বিরুদ্ধে মিলেছে গ্যাটকো দুর্নীতির প্রাথমিক উপাদান। 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। জাতীয় পার্টিতে ফেরে নাটকীয়তা, বাবার মৃত্যুবার্ষিকীতে রওশন আর মা বিদিশাকে চেয়ারম্যান কো চেয়ারম্যান ঘোষণা এরিকের। ভেদাভেদ ভোলার আহ্বান জিএম কাদেরের। দ্বিতীয় ধাপে দেশে টিকাদান শুরুর পর করোনা ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বাড়ছে। 12টি সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন বহু মানুষ। চাপ ছিল জেলা উপজেলার টিকা কেন্দ্রেও। প্রথম ডোজ নেয়ার পর স্বস্তি ছিল গ্রহীতার মাঝে। এ যেন হারানো প্রাণ ফিরে পাওয়া। টিকা কেন্দ্রে আবারও রোজকার ভিড়। মডার্না টিকা প্রয়োগের দ্বিতীয় দিন বুধবারও সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি। টিকা কার্যক্রমে গতি আসায় সবার মধ্যে স্বস্তির ছাপ। এটা খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের জন্য অ্যাভেলেবল হচ্ছে ভ্যাকসিন, অ্যান্ড রেজিস্ট্রেশনের কিছুদিনের মধ্যেই আমাদের ডেট চলে আসছে। এই মুহূর্তে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা প্লাস হচ্ছে ভ্যাকসিন নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। বয়স যেহেতু বাড়তেছে, ভ্যাকসিনটা নিতেছি, মনের একটা সান্ত্বনা হচ্ছে যে না ভ্যাকসিন নিয়েছি, এখন হয়তো নিরাপদ থাকবো। তবে বিপরীত চিত্র রয়েছে। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে বেড়েছে অভিযোগও। একদিকে পুরোপুরি উপেক্ষিত সামাজিক দূরত্ব, অন্যদিকে নির্ধারিত তারিখে কেন্দ্রে এসেও অনেককে ফিরে যেতে হয় টিকা না পেয়ে। এসএমএস দেওয়ার পরে আমি গতকালকে আসছি, গতকাল বলছে টিকা শেষ, আজকে আসতে বলছে আমাকে, আজকে আসছে, আজকে বলছে টিকা শেষ। আমরা একটা টিকা নিতে কি 5 দিন আসবো এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে? 3 ঘন্টা দাঁড়ায় রয়েছে, এখন সে বলতেছে টোকেন পাবেন না, আপনি টিকাও পাবেন না, সময়ের দাম নাই আমাদের। রাজধানীর বাইরের সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও ব্যাপক উৎসাহের সঙ্গে মডার্নার টিকা নিতে দেখা যায়। খুব ভালো লাগছে, খুব শৃঙ্খলাভাবে দিচ্ছে। আমি ভ্যাকসিন দিতে পেরে খুবই আনন্দিত। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট রাজধানীর 7 কেন্দ্রে ছিল প্রবাসীদের ঢল। তবে ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেলে মডার্নার টিকা দেওয়ার কথা বললে উত্তেজনা দেখা দেয় সৌদি প্রবাসীদের মধ্যে। যদিও দেশটিতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম সহ 6 ধরনের টিকা নিয়ে প্রবেশের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। আমেরিকার যে মডার্না টিকা এখন এটা সব জায়গায় অ্যাকসেপ্টেড। এখন যারা মডার্না নেবে তারা আমরা দিতে পারবো, আমাদের টিকা আছে। যারা ফাইজার নেবে তাদের অপেক্ষা করতে হবে। এদিকে জেলা উপজেলা পর্যায়ে চলছে গণহারে সিনোফার্মের টিকাদান। বুধবার সিনোফার্মের আরও 1.5 কোটি ডোজ টিকা আগের চেয়ে কম দামে কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় প্রতিদিনই সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে নতুন নতুন জেলা। 24 ঘন্টায় সারা দেশে 210 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 69 জন আর দ্বিতীয় সর্বোচ্চ খুলনা বিভাগে 46 জন। হাসপাতালগুলো প্রতিদিনই শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে বেসামাল। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সপ্তাহের ব্যবধানেই করোনা সংক্রমণ আর মৃত্যুতে টালমাটাল সারা দেশ। একদিকে অসচেতনতা, অন্যদিকে নানা সংকটে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। মুমূর্ষু রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে আহাজারি আর ছোটাছুটি রোগীর স্বজনদের।
24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 69 জন, এছাড়া খুলনা বিভাগে 46 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 15 জন, রংপুর বিভাগে 14 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 9 জন ও ময়মনসিংহ বিভাগে 8 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কোনোভাবেই করোনার ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে পারছে না দেশের উত্তরাঞ্চল। রাজশাহী জেলায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন 277 জন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। একদিনে 1058টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 283 জন। বরিশালে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। দিন দিন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট প্রবল হচ্ছে। আইসিইউ তো এখানে বেড খালি নেই, এজন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। বেডে রুগী এবং নিচে রুগী। খুলনার 4টি হাসপাতালে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। একদিনে 991 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 375 জন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় জেলায় মারা গেছেন 11 জন। এছাড়া দেশের 3 জেলায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 27 জন। জেলা হিসেবে সর্বোচ্চ মারা গেছে কুষ্টিয়ায় 12 জন, এছাড়া যশোরে 6 জন এবং ঝিনাইদহে 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 10 জন, ফরিদপুরে 6 জন, চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। 14 দিনের কঠোর বিধি নিষেধ শেষে আজ মধ্যরাত থেকে সারা দেশে শুরু হচ্ছে বাস চলাচল। এই মুহূর্তে কল্যাণপুর বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, রিচার্ড, আপনি জানেন পবিত্র ঈদুল আজহা উদযাপন, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সহ বেশ কয়েকটি কারণকে সামনে নিয়েই কিন্তু গত 14 দিন ধরে যে কঠোর বিধিনিষেধ চলছিল সেটি আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে এবং সেই বিধিনিষেধের আওতায় যেটি ছিল অর্থাৎ সকল ধরনের পরিবহন বন্ধ থাকা সেটি কিন্তু আজ রাতে চালু হচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কল্যাণপুর এলাকায়। কল্যাণপুর এলাকার পরিস্থিতি যদি আপনি দেখেন, এখানকার যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে যাত্রী চাপ আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা এতদিন ধরে ঢাকায় ছিলেন, জরুরি প্রয়োজন বা যে কোনো কারণে তারা বাইরে যেতে পারেননি, তারা কিন্তু দূরপাল্লার বাসগুলোতে চড়ে বাইরে যাওয়ার কিন্তু ইতিমধ্যে যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং বলা হয়েছিল যে রাত 12টা থেকে এটি কার্যকর হবে, অর্থাৎ এই যে বিধিনিষেধ সেটি শিথিল হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার আগে থেকেই, এখন থেকেও আরও 2-1 ঘন্টা আগে থেকেই কিন্তু দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শুধু এই কল্যাণপুরের অবস্থা এরকমই না, আমরা দেখেছি অন্যান্য যেগুলো রয়েছে, যেসব বাস টার্মিনালগুলো রয়েছে, সায়দাবাদ, গাবতলী, সব জায়গাগুলোতেই আমরা ঠিক একই রকম দেখেছি। তবে এখনকার যে বিধিনিষেধ শিথিল করা হলেও যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে দূরপাল্লার বাস চলাচল বা বাস চলাচলের ক্ষেত্রে যে বিষয়টি মেনে চলা হওয়ার কথা, স্বাস্থ্যবিধি এবং একটি করে আসন ফাঁকা রাখার যে বিষয়টি, অর্ধেক আসনে যে বাস চলাচলের যে বিষয়টি সেটি নিশ্চিত করার বিষয়টি কতটুকু করা হচ্ছে সেটি আমরা দেখার জন্য একটি বাসে আমরা উঠতে যাচ্ছি, যেটি হচ্ছে SR ট্রাভেলস নামে একটি বাস। এই বাসটিতে আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা কিন্তু ইতিমধ্যে যাত্রীরা আসনে বসেছেন এবং তারা দূরপাল্লার উদ্দেশ্যে যাত্রা করার জন্য কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করছেন। তাদের বাসটি কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে। তবে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সবাই কিন্তু মাস্ক পরিধান করেছেন এবং স্বাস্থ্যবিধি মেনেই তারা যাত্রা করছেন, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সরকারের তরফ থেকে যে বিষয়টি বারবার নিশ্চিত করার কথা বলা হচ্ছিল সেটি কিছুটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবেই নিশ্চিত করা হচ্ছে, তেমনটা কিন্তু আমরা কোনো ধরনের ব্যত্যয় দেখতে পাচ্ছি না। একটু জানিয়ে রাখি যে রিচার্ড, আজ কিন্তু গত 24 ঘন্টায় আমরা জানি 210 জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত এবং শনাক্ত 12,383 জন। অর্থাৎ মৃত্যুর যে সংখ্যা এবং শনাক্তের যে সংখ্যা সেটি কিন্তু প্রতিদিনই কিন্তু আশঙ্কাজনক। অর্থাৎ এই যে করোনার 14 দিন পরে, কঠোর বিধিনিষেধ 14 দিন পরে যে শিথিল করা হলো এই বিধিনিষেধ, এরপর যদি যাত্রা মানুষের স্বাভাবিক বা জীবনযাত্রা স্বাভাবিক হলো, মানুষ যাতে কিছুটা হলেও মানুষজন যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেই বিষয়টি কিন্তু বারবারই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। রিচার্ড, এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে সবশেষ খবর। রিচার্ড, রাজধানী কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচলের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। এদিকে কঠোর বিধিনিষেধ শিথিল না হতেই ফেরিঘাটে ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের ঢল নামে। আজও নদীপথে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। করোনায় মৃত্যুর মিছিলের মধ্যেও সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরিতে ওঠেন সবাই। বিধিনিষেধ তুলে নেওয়ার আগেই করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ফেরিঘাট এলাকায় বাড়ি ফেরার মহোৎসবে সামিল হাজার হাজার মানুষ।
জীবনের ঝুঁকি নিয়ে হলেও যেভাবেই হোক পৌঁছাতে হবে গন্তব্যে। প্রশাসনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই তারা ঢাকা ছাড়ছেন। নানা বিড়ম্বনা সহ্য করেও অতিরিক্ত ভাড়া গুনে ভেঙে ভেঙে এসে ফেরিতে উঠতে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবা যান ছাড়াও সমানে পার হচ্ছে মাইক্রোবাস, কার ও বাইক। লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা নিয়ে নানা অজুহাত তাদের। নিষেধ তো থাকবে, তারপরও তো বাড়িতে যেতে হবে। ভয় লাগলে কি করবো, বাচ্চা অসুস্থ, সেই জন্য তো আসতেই হবে। ডাক্তার দেখাই এখন বাড়িতে যাইতেছি, কলকারখানা বন্ধ গেছেন, ঢাকা থাকার প্রয়োজন আর কি। ঠিক আছে, বারাইন থেকে আসছি, বাড়িতে যাইতেছি, সবাইকে নিয়ে ঈদ করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হয় নাই। ঘাটের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন কোনোভাবেই জনস্রোত ঠেকানো যাচ্ছে না। ঈদ যতই ঘনিয়ে আসছে ভিড় ততই বাড়ছে প্রতিদিন। তারা কোনো রকমের ধৈর্য ধারণ করছে না। তারা অলিগলি পথে ঢাকা বা ঢাকার আশপাশ থেকে আসছে। আমরা শত চেষ্টা করেও তাদেরকে থামাইতে পারছি না। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বহরের 17টি ফেরির মধ্যে চলছে 13টি, আর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 20টি ফেরির মধ্যে চলাচল করছে 18টি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর মৃত্যুর মিছিলের মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও এ বিষয়ে কিছুই জানে না জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই কমিটি ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত মহামারী পরিস্থিতিকে ঈদের পর ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। দেবাশিস রায়ের রিপোর্ট। চলতি মাসের শুরু থেকেই দেশে ক্রমাগত বেড়েছে কোভিড-19-এর সংক্রমণ এবং মৃত্যু। দৈনন্দিন হিসেবে সংক্রমণের হার গড়ে 30% ওপর থাকছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও থাকছে প্রতিদিন অন্তত 200 থেকে 250-র মধ্যে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোভিড সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শে 1 জুলাই থেকে 14 দিনের বিধিনিষেধ আরোপ করা হলেও মাঝপথে সেই বিধিনিষেধ শিথিল করায় এখন নতুন আতঙ্ক ঈদ পরবর্তী সময়। 15 থেকে 22 জুলাই বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ পরিস্থিতি ঈদের পর আরও অবনতির আশঙ্কা জানাচ্ছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর ও কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। আমরা যারা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। কিছু সংক্রমিত ব্যক্তি আরো অনেকের সঙ্গে কন্ট্যাক্টে আসবে, তখন অবশ্যই সংক্রমণের ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। তারা বলছেন শিথিলতার এই সময়ে মাঠ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে। কালকের থেকে যদি প্রশাসন মাঠে অনেক নজরদারি বাড়িয়ে দেয়, যেখানে স্বাস্থ্যবিধিটা ঠিক মতো মানতে যদি সবাই আমরা বাধ্য হই, তাহলে হয়তোবা আমরা বড় একটা বিপর্যয় থেকে বেঁচে যাব। করোনা প্রতিরোধের এই যুদ্ধে বৈজ্ঞানিক পন্থা বিশ্লেষণ করে করণীয় ঠিক করতে জাতীয় পরামর্শক কমিটি সরকারকে সহায়তা দিয়ে এলেও বিধিনিষেধ শিথিলের বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। আমরা জানি না, যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা এটা জানি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। রাজধানীতে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের তথ্য বলছে উত্তরের চেয়ে রোগী বেশি দক্ষিণে, আর বেশিরভাগ রোগী আসছেন সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকা থেকে। তবে দক্ষিণের মেয়র বলছেন আগের চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চলতি মাসের প্রথম 14 দিনেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 500। বর্ষা মৌসুম কেবল শুরু, তাতেই রাজধানীর এই বেসরকারি হাসপাতালে প্রতিদিন করে রোগী আসছে 20 থেকে 30 জন। এরই মধ্যে খোলা হয়েছে ডেঙ্গুর জন্য বিশেষ ওয়ার্ড। রোগীর স্বজনরা জানান অধিকাংশেরই বাড়ির পাশে রয়েছে নির্মাণাধীন ভবন। হঠাৎ করে অসুস্থ, জ্বর, অনেক প্রচন্ড জ্বর, তারপর হাসপাতালে নিয়ে আসলাম, ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্টে ধরা পড়লো ডেঙ্গু হয়েছে। অ্যাপার্টমেন্টে দুইটাই কাজ চলতেছে, আবার আমাদের বাড়ির উপর তালাও কাজ চলতেছে, হয়তো বা পানি কিছুতে জমা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখনো মারাত্মক ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম। তবে যেসব রোগী আসছেন তাদের 50 থেকে 60% যাত্রাবাড়ি কিংবা সায়দাবাদ এলাকার। জানুয়ারি থেকে যে অবস্থা তার চেয়ে এখন তুলনামূলক ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে যে 12-14টা করে নতুন ডেঙ্গু রোগী আসে এবং এখন ভর্তি আছে প্রায় 50-র উপরে আর কি। এদিকে মশা নিধনে যে চিরুনি অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন দক্ষিণের মেয়র। গত বছরের চেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, তবে তা নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। আমরা এখন যে কীটনাশকটা দিচ্ছি ম্যালাথিয়ন, আমরা কার্যক্রম আরম্ভ করেছি। তারপরেও আমরা লক্ষ্য করেছি যে যেহেতু এবার বৃষ্টি অনেক বেশি, ডেঙ্গু গত বছরের চেয়ে একটু বেড়েছে, যদিও 2019-18-র চেয়ে এখনও অনেক নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 236 জন রোগী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ আসামিদের অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। বুধবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বাতিল আবেদনের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেয়া হয়েছে। একই সঙ্গে 6 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না। প্রায় 14 বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,000 টাকা ক্ষতি করেছেন। কিন্তু এই 14 বছরে মামলাটি এগোয়নি একটু। নানা সময়ে সব আসামি হাইকোর্টে আসেন মামলাটি বাতিল চেয়ে। তেমন 2 আসামি সৈয়দ গালিব ও সৈয়দ তানভীর হাইকোর্টে এসেছিলেন মামলা বাতিলের আবেদন নিয়ে। এই আবেদনটি খারিজ করে হাইকোর্ট তার রায়ে পরিষ্কার জানিয়ে দেন, অনভিজ্ঞ ও অদক্ষ কোম্পানিকে কাজ পাইয়ে দিয়েছিলেন বেগম জিয়া, আর এতে সুবিধা নিয়েছিলেন ছেলে আরাফাত রহমান কোকো। আদালত তার রায়ের পর্যবেক্ষণে আরও বলেন, এই মামলায় বেগম জিয়া সহ বাকিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান মিলেছে। বিরুদ্ধে অপরাধের যথেষ্ট তথ্য উপাত্ত আছে, তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। কাজেই এগুলি বিচারিক আদালতে তো পূর্ণাঙ্গভাবে বিচার বিশ্লেষণ করে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এবং সেখানে খালেদা জিয়া 1 নম্বর অ্যাকিউজড, এবং সেখানে কনফেশনে ভিভিডলি বলে দিয়েছেন যে খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো কিভাবে তার মাকে ম্যানেজ করেছে। নিম্ন আদালতকে রায় পাওয়ার 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেন উচ্চ আদালত। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, 6 মাসের মধ্যে কোনোভাবেই এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। করোনার মধ্যে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা ম্যাডাম অসুস্থ, আমাদের মনে হয় যেটা ন্যায় বিচারের এরকমটি আদেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া সহ এই মামলার 6 আসামি মারা গেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদ পদবি নিয়ে জাতীয় পার্টিতে আবারও নাটকীয়তা শুরু হয়েছে। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মা বিদিশা সিদ্দিকীকে কো চেয়ারম্যান ঘোষণা করেছেন পুত্র এরি। তার অভিযোগ, চাচা জিএম কাদের বাবার কাছ থেকে জোর করে সই নিয়ে চেয়ারম্যান হন। এদিকে কাকরাইল কার্যালয়ে দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করে জাপা চেয়ারম্যান জিএম কাদের সবাইকে ভেদাভেদ ভুলে ভাই এরশাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। পদ পদবির লড়াই, দলীয় টানাপোড়েন, এসব যেন ডাল ভাত জাতীয় পার্টিতে। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেও এ থেকে বের হতে পারেনি দলটি। বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে মিলাদ মাহফিলের আয়োজন করে এরশাদ ট্রাস্ট। সেখানেই এরশাদ পুত্র এরিক দলের কো চেয়ারম্যানের দায়িত্বে থাকা বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা সিদ্দিককে দলের কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এ সময় পাশেই ছিলেন মা বিদিশা সিদ্দিক ও ভাই সাদ এরশাদ। আমার চাচা জিএম কাদের অবৈধভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। আমার আম্মা বেগম রওশন এরশাদ থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশা এরশাদ থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান। পরে বিদিশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। আমি 2 সন্তানকে নিয়ে শপথ করছি, সারা বাংলাদেশে আমি এরশাদের নাম আমি মনে করিয়ে দিব সবাইকে। এদিকে দলের কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে রাজধানী কাকরাইলে দলীয় কার্যালয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। এ সময় ভাতিজার বক্তব্যের বিষয়ে কিছু না বললেও ভেদাভেদ ভুলে ভাই এরশাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। জাতীয় পার্টির সদস্যের উপর এখন ওনার সেই স্বপ্নের নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, যেখানে সুশাসন থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সেটা এখন আমাদের ঘাড়ে পড়েছে। আমাদের এই দায়িত্ব সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন এক দ্বন্দ্বের শুরু হয় দলটিতে। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। এজন্য ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে বিকল্প পথে হাঁটতে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। এবারও এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। কিভাবে বিকল্প মূল্যায়ন করা যায় তা ঠিক করতে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির 3টি প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে একটি প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র। প্রস্তাবগুলোতে বলা হয়েছে সংক্রমণ 10% নিচে নেমে এলে মেনে কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করে এই পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে তা সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলের 50% এবং অ্যাসাইনমেন্ট ও শ্রেণীকক্ষের কার্যক্রমের উপর 50% ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা যেতে পারে। এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসির ফলের 50%, জেএসসির 25% এবং অ্যাসাইনমেন্টের ফলের 25% সমন্বয় করে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ডাইং কারখানার মালিকের 2 পা কেটে ফেলেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে ভালুকার কাঠালি এলাকার আরটি কম্পোজিট লিমিটেডের মালিক আব্দুর রাজ্জাকের সাথে পার্শ্ববর্তী জসিম পাঠানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ফ্যাক্টরির পাশে ভেকু দিয়ে মাটি ভরাটের সময় বাধা দেয় জসিম পাঠান ও তার সহযোগীরা। খবর পেয়ে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গেলে তার উপর হামলা চালানো হয়। কুপিয়ে তার 2টি পা কেটে ফেলে হামলাকারী। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ফ্যাক্টরির কর্মচারী রফিক মুন্সির সহায়তায় জসিম পাঠান পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। 2টা কোম্পানি, একটা ট্যাঙ্ক তো মানে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আর একটা ট্যাঙ্ক কিছুটা কাছে গিয়ে গেছে আর কি। এই জায়গাটা সিএস আছে, এমডি স্যারে কিনছে নাইবের কাছ থেকে, তাদের কাছ থেকে না। তারা জোরপূর্বকভাবে কয়েক বছর আগেতেই এটা দখল করে রাখছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, যে কাজটা করছে আমরা ওনার ফাঁসি চাই। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যেকটি সাক্ষী পাওয়া গেছে, আমরা তদন্ত করে দেখছি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশও দেখছে, আমরা পরবর্তী সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিচ্ছি আর কি। 2000 সালে ভালুকার কাঠালি এলাকায় আরটি কম্পোজিট নামে এই ডাইং ফ্যাক্টরিটি স্থাপন করেন আব্দুর রাজ্জাক। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। জোটের শরিক হিসেবে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ এনে 20 দলীয় জোট ছাড়ল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক এ দলটি। জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া জানান, কারাগারে আলেম ওলামাদের মুক্তিতে বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি না থাকা সহ বিভিন্ন কারণে জোট থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জমিয়ত। প্রেস ব্রিফিংয়ে করোনায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্রদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে। দলটির সাবেক মহাসচিব নূর হোসেন কাশেমি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, সম্প্রতি শরিক দলগুলোর সাথে পরামর্শ করে মতামত না নিয়ে 3টি আসনের উপনির্বাচন এককভাবে বর্জনের ঘোষণা করা এবং জোটভুক্ত কোনো কার্যক্রম না থাকায় আজ থেকে জমিয়ত জোটের কোনো কার্যক্রমে সক্রিয় থাকবে না।